তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকে ক্লাসটা রয়েছে জিওগ্রাফির উপর, যেটা তোমাদের আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পাশাপাশি WBCS ক্লার্কশিপ মিসেলেনিয়াস এই সমস্ত পরীক্ষাতে সাহায্য করবে। MCQ আকারের কোশ্চেনগুলো আমি রেখেছি, পাশাপাশি একটু ডেসক্রাইব, মানে এই কোশ্চেনগুলো একটু ডেসক্রাইব আমি অবশ্যই করব, যেন তোমাদের এগুলো আর একটু বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। নিম্নের কোন রাজ্য পাটকাই পর্বত শ্রেণীর অন্তর্গত নয়? আমি কি বলেছি যে যেখানে নয় থাকবে সেই জায়গাটাকে মার্ক করে নেবে। অপশানে আছে নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর আর মিজোরাম। দেখো, যেটা আমাদের পাটকাই রেঞ্জ রয়েছে, এই পাটকাই রেঞ্জটা রয়েছে ভারতের নর্থ ইস্ট বর্ডারে, যেটা মায়ানমারের সঙ্গে রয়েছে নর্থ ইস্ট বর্ডারে। এই পাটকাই রেঞ্জে যে সমস্ত রাজ্যগুলো পড়ে সেটা হচ্ছে নাগাল্যান্ড পড়বে, পাশাপাশি কি পড়বে? মেঘালয় পড়বে, আর কি পড়বে? মিজোরাম পড়বে, মণিপুর আসবে এই পাটকাই রেঞ্জে, আর আসবে অরুণাচল প্রদেশ। কিন্তু কখনোই এখানে অপশন বিতে রয়েছে ত্রিপুরা, এটা কিন্তু আসছে না, ত্রিপুরা আসবে না। ঠিক আছে, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। 2 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে? ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত শ্রেণী কোনটি? প্রাচীন বলেছে। অপশন এ হিমালয়, অপশন বি আরাবল্লী, অপশন সি বিন্ধ্য, না অপশন ডি সাতপুরা। প্রাচীন পর্বতশ্রেণী তোমরা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে আরাবল্লী। ঠিক আছে, তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো তো? আমি আজকে এখানে সর্বোচ্চ শৃঙ্গগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। সর্বোচ্চ শৃঙ্গের নাম আরাবল্লীর হচ্ছে গুরু শিখর। হিমালয় পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হবে? মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এটা হচ্ছে পরীক্ষা আসে, নেপালে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ। এই মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, যা নেপালে অবস্থিত। সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা হচ্ছে ধূপগড়। আর বিন্ধ্য পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সদ্ভাবনা শিখর, বা এটার ইংলিশ একটা নাম রয়েছে, সেটা হচ্ছে গুডউইল পিক। কেমন? আচ্ছা, পরবর্তী 3 নম্বর আমি প্রশ্ন দেখে নেব। 3 নম্বর প্রশ্ন বলেছে ভারতের পূর্ব ঘাট ও পশ্চিম ঘাটের মিলনস্থল কোনটি? তাহলে আমরা যদি দেখি, এটা হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্ল্যাটু। এই ডেকান প্ল্যাটুর এটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে পশ্চিম ঘাট, আর এই জায়গাটা হচ্ছে পূর্ব ঘাট। তাহলে এইখানে যে মিলনস্থল, এই জায়গাটার মিলনস্থল কোনটি? আন্নামালাই, কার্ডামাম, নীলগিরি না বিন্ধ্য? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নীলগিরি হিলস। ঠিক আছে, নীলগিরি হিলসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, মাথায় রাখবে। হ্যাঁ, আর পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে। তাহলে পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি বলতো? জিন্ধা গাদা। এর আগে ছিল মহেন্দ্রগিরি, এটা চেঞ্জ হয়ে গেছে, বিলগিরি রঙ্গনও হবে না, জিন্ধা গাদা হবে। ঠিক আছে, আর বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম তো বলে দিলাম, যে সদ্ভাবনা শিখর বা গুডউইল পিকস। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্ন দেখে নেব। 4 নম্বর প্রশ্ন খুব সোজা প্রশ্ন। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের বলেছে, তাহলে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটা নেপালে অবস্থিত। তাহলে দেখো, K2, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী না মাউন্ট এভারেস্ট? তাহলে এটা আমি কি বলেছিলাম?
কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট? নেপালে। তাহলে এটা তো ভারতের নয়, এটা নেপালে রয়েছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে K2। ঠিক আছে, কারাকোরাম, এই কারাকোরামের দুটো কে নিয়ে K2, K1ও আছে, K3 K4ও রয়েছে। তাহলে K2-র আর এক অপর নাম হচ্ছে, তোমাদের জেনে রাখা জরুরি, কৃষ্ণগিরি। আর এই K2 কোন রেঞ্জে অবস্থিত? এটা কারাকোরাম, কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। পরীক্ষায় কিন্তু এগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে। ঠিক আছে, K2 কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। আর K2 হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর দ্বিতীয়, সেকেন্ড হাইয়েস্ট। এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত যদি বলা হয়, পরীক্ষা জিজ্ঞেস করে, তাহলে এই মাউন্ট এভারেস্ট কিন্তু মধ্য হিমালয়ে অবস্থিত। ঠিক আছে, আর কাঞ্চনজঙ্ঘা অবস্থিত পূর্ব হিমালয়ে। আর নন্দা দেবী কিন্তু কুমায়ুন হিমালয়ে অবস্থিত। যদি পরীক্ষায় কোশ্চেনে K2 না থাকে, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘাও একটা ডিসপুটেড জায়গা, যদি না থাকে তাহলে কিন্তু অ্যান্সার নন্দা দেবী হবে, ভারতের মূল ভূখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। যদি K2 অপশানে না থাকে, ঠিক আছে, তাহলে নন্দা দেবী অ্যান্সার হবে। চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। মেঘালয় মালভূমি নিচের কোনটির অংশ? মেঘালয় কোথায় রয়েছে তোমরা ভালো করেই জানো। ঠিক আছে, হিমালয় মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, পশ্চিমঘাট না সাতপুরা? প্রথম কথা, সাতপুরা হচ্ছে না, আর হিমালয় মালভূমিও হবে না। অপশন বি আর সি এর মধ্যে হবে। তোমরা প্রত্যেকেই জেনে রাখো যে মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য থেকে অনেক দূরে অবস্থিত হলেও এ কিন্তু দাক্ষিণাত্য মালভূমির অংশ। ঠিক আছে, এর পিছনে একটা ইতিহাস রয়েছে, সেটা নেক্সট অন্য কোনো ক্লাসে আলোচনা করা হবে। 6 নম্বর, ভারতের কোন রাজ্যের তটরেখা বা কোস্ট লাইন সর্বাধিক? কোস্ট লাইন মানে হচ্ছে, তুমি যদি ভারতের যে ম্যাপটা দেখো, ঠিক আছে, 3 দিকে সমুদ্র রয়েছে। তো কোস্ট লাইন মানে তটরেখা মানে হচ্ছে এই যে উপকূলবর্তী এই যে এলাকা, এই এলাকাগুলোকে বলেছে কোস্ট লাইন বা তটরেখা। ঠিক আছে, তাহলে ভারতের কোন রাজ্যের কোস্ট লাইন সর্বাধিক? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট না তামিলনাড়ু? অনেকেই এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ করে আসে, কিন্তু না, এটা হচ্ছে ভারতের যদি বলা হয় সেকেন্ড সব থেকে সর্বাধিক, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে পড়বে অন্ধ্রপ্রদেশ। আর সব থেকে বেশি রয়েছে তটরেখা বা উপকূলবর্তী রেখা, সেটা হচ্ছে গুজরাটের, অপশন সি। আর দ্বিতীয়তে রয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশ, মাথায় রাখবে। ওকে, 7 নম্বর প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে? আন্দামান ও নিকোবর, আন্দামান ও মায়ানমার, ভারত ও শ্রীলঙ্কা, লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ? দেখো, ভারত আর শ্রীলঙ্কা থেকে যে প্রশ্নটা আসে, এই দুটো দেশকে বিচ্ছিন্ন করেছে কে? সেটা হচ্ছে পক প্রণালী। আন্দামান ও মায়ানমারের মধ্যে রয়েছে কোকো চ্যানেল। কি বললাম? কোকো চ্যানেল। কোকো চ্যানেল আন্দামান ও নিকোবরকে কিন্তু ভাগ করেছে। আর অপশন তাহলে অ্যান্সার হচ্ছে 7-এর এ, আন্দামান ও নিকোবরকে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। আরও যদি ভালো করে বলতে যাই এই 10 ডিগ্রি চ্যানেলের ইতিহাস, যে কাকে ভাগ করেছে, আরও যদি ভালো করে বলতে যাই তাহলে এটা হবে লিটিল আন্দামান, লিটিল আন্দামানের সঙ্গে কার নিকোবর। যদি আরও স্পেসিফিকভাবে বলতে যাই, পাশাপাশি 10 ডিগ্রি কোকো পক প্রণালী নিলাম। তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল আর 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মলদ্বীপ, আর মলদ্বীপ ও মিনিকয়কে পৃথক করেছে। ঠিক আছে, 8 ডিগ্রি মলদ্বীপ আর মিনিকয়। আর 9 ডিগ্রি চ্যানেল যেটা রয়েছে সেটা রয়েছে মিনিকয় ও লক্ষদ্বীপ, মিনিকয় ও লাক্ষাদ্বীপ। এই দুটিকে একে অপর থেকে পৃথক করেছে। তাহলে বলে দিলাম 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি কোকো চ্যানেল, পক প্রণালী। পড়ে থাকলেও ডানকান প্যাসেজ, এটা তোমরা কমেন্ট করে দেবে কাকে মানে পৃথক করেছে। ঠিক আছে, চলো
আর নেক্সট প্রশ্ন দেখে নেব 8 নম্বরে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন সমুদ্রে অবস্থিত? প্রথম কথা আমাকে জানতে হবে যে এই সক্রিয় আগ্নেয়গিরিটার নাম কি। সক্রিয় আগ্নেয়গিরিটার নাম হচ্ছে ব্যারেন। এই ব্যারেন, ঠিক আছে, পোর্ট ব্লেয়ার থেকে পোর্ট ব্লেয়ার থেকে 140 কিলোমিটার দূরে অবস্থিত একটা আগ্নেয়গিরি। ভারত মহাসাগর, আরব সাগর, না আন্দামান সাগর, না প্রশান্ত মহাসাগরে অবস্থিত? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, আন্দামান সাগরে অবস্থিত ব্যারেন। এই ব্যারেনের লাস্ট অগ্নুৎপাত হয়েছিল 2017 সালে, তার আগে হয়েছিল 1991। ঠিক আছে, সামান্য পরিমাণে হলেও 2017 সালে কিন্তু লাস্ট এটার অগ্নুৎপাত আমরা দেখতে পেয়েছি। 8 নম্বর, নিচের কোনটি একটি প্রবাল দ্বীপ? এই প্রশ্নটা বহুবার জিজ্ঞেস করে, অনেকে আন্দামান করে আসে, কেন করে আসে জানি না। নিউমুর, কার্নিকবর, আন্দামান ও লক্ষদ্বীপ। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 9-এর ডি, লক্ষদ্বীপ বা লাক্ষাদ্বীপ, যাই হোক স্পেলিংটা একটু ভুল হয়েছে, লাক্সাদ্বীপ হবে, LAKS, লাক্সাদ্বীপ। ওকে, 10 নম্বর প্রশ্ন, সিন্ধু অববাহিকার কোন নদী, দেখো বলেছে ভালো করে পড়তে হবে, গঙ্গা বলেনি, সিন্ধু অববাহিকার কোন নদী সম্পূর্ণভাবে ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে? সম্পূর্ণভাবে ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে মানে ইরাবতী, বিপাশা, চন্দ্রপ্রভা, বিতস্তা, এই যে 4টে অপশন রয়েছে এগুলো সিন্ধু অববাহিকার উপনদী, মানে সিন্ধুর উপনদী। কিন্তু এরা কিন্তু অনেকেই পাকিস্তানে ঢুকে গেছে এই সমস্ত নদী, কিন্তু একমাত্র কোন নদী যেটা ভারতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে সেটার অ্যান্সার হচ্ছে ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা না বিতস্তা। এটার মধ্যে হচ্ছে অ্যান্সার অপশন বি, বিয়াস বা বিপাশা। ঠিক আছে, আচ্ছা এরপরে 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যমুনার উপনদী নয়? কেন, বেতোয়া, সোন না চম্বল? কেন কিন্তু যমুনার উপনদী, বেতোয়াও যমুনার উপনদী, চম্বলও যমুনার উপনদী। অপশান হচ্ছে 11-র সি, সোন নয়। ঠিক আছে, সোন হচ্ছে অমরকণ্টক হচ্ছে এর পর্বতশৃঙ্গ, যেটা সেটা হচ্ছে তার উৎপত্তি স্থল। ঠিক আছে, আর গঙ্গাতে এসে মিশেছে, মানে গঙ্গা হচ্ছে এর পতন স্থল। যমুনার এটার উপনদী কিন্তু নয়। 12 নম্বর প্রশ্ন, ভারতে সাংপো নদী আরেক কি নামে পরিচিত? ভারতে সাংপো নদী, আচ্ছা সাংপো নদী কিন্তু তিব্বতে পরিচিত সাংপো নামে। কে? অপশন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র আর মহানদীর মধ্যে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিব্বতে ব্রহ্মপুত্র নদী কিন্তু সাংপো নামে পরিচিত। আর এটা আবার অরুণাচল প্রদেশে এই ব্রহ্মপুত্র নদ ডিহং নামে ভারতে প্রবেশ করেছে। ঠিক আছে, তাহলে অরুণাচল প্রদেশের নাম হচ্ছে ডিহং। আর অরুণাচল প্রদেশের কোন জায়গা দিয়ে প্রবেশ করেছে যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে দেবে। 13 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি কোন পর্বত থেকে? দেখো এই কোশ্চেনগুলোর গুরুত্ব কিন্তু খুব আছে। এই নর্মদা থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন করবে। নর্মদা নদীর উৎপত্তি কোন পর্বত? হোশেঙ্গাবাদ, অমরকণ্টক, মহাকাল না বিন্ধ্য? দেখো এখানে বি আর সি এ কিন্তু কনফিউশন সৃষ্টি করবে। অপশন বি হচ্ছে এটার অ্যাকুরেট অ্যান্সার। কারণ কি আমি বলে দিই, কারণ হচ্ছে এই অমরকণ্টক পর্বত শৃঙ্গটা কিন্তু মহাকাল পর্বতের। ঠিক আছে, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি। আর এই নর্মদা নদীর পতন স্থল জানা আছে কোথাও কারোর? খাম্বাত উপসাগর। ঠিক আছে, আর এই নর্মদা নদীর উপরই মানে এই নর্মদা নদীতেই কিন্তু এক ধরনের জলপ্রপাত দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে ধুমাধর জলপ্রপাত। মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখে নেব 14 নম্বর। ভারতে সর্বাধিক, আচ্ছা এর আগে একটা কোশ্চেন আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম। তোমাদের একটা জিনিস এখানে মনে রাখা উচিত, যেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী কোনগুলো, আর হচ্ছে
পূর্ব বাহিনী নদী কোনগুলো? পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে নেবে যে পশ্চিম বাহিনী নদী কোনগুলো আর পূর্ব বাহিনী নদী কোনগুলো। তাহলে পশ্চিম বাহিনী নদী কিন্তু পড়ছে কি? তাপ্তি পড়বে, নর্মদাও কিন্তু পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। তাপ্তি পড়বে, মাহি পড়বে, নর্মদা পড়বে, এগুলো কি পশ্চিম বাহিনী নদী। আর পূর্ব বাহিনী নদীর মধ্যে পড়ছে গোদাবরী, কৃষ্ণা আর কি কাবেরী। পাশাপাশি অন্তর্বাহিনী নদীগুলোও তোমাদেরকে জেনে রাখতে হবে, এগুলো কিন্তু জিজ্ঞেস করে, পরীক্ষাতে করবেই করবে। অন্তর্বাহিনী নদী কোনগুলো? ফার্স্ট যেটা নাম সবাই মুখস্থ করে রাখবে লুনি, ঠিক আছে। তার পাশাপাশি আরও আছে ঘাগর, এটাও কিন্তু আছে, নুপ্রানায়ণ আছে, এগুলো হচ্ছে অন্তর্বাহিনী নদী। দেখো ভারতে সর্বাধিক 14 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে কোন মৌসুমী বায়ুর প্রভাবে? মানে সব থেকে বেশি বৃষ্টিপাত বহন করে কোন মৌসুমী বায়ু? উত্তর পূর্ব মৌসুমী বায়ু, পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, না কোনোটি নয়? মনে রাখবে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দক্ষিণ পশ্চিমা মৌসুমী বায়ু ভারতে সর্বাধিক বৃষ্টিপাতের জন্য দায়ী। 15 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক পরিমাণে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়? তাহলে অপশন এ লাল, অপশন বি কালো, অপশন সি পলি বা অপশন ডি কাঁকর মৃত্তিকা। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি পলি মৃত্তিকা। এই পলি মৃত্তিকাকে ইংরেজিতে বলা হয় অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল, পরীক্ষাতে পলি মৃত্তিকা না দিয়ে অ্যালুভিয়ালও বলতে পারে। আর ভারতের সর্বাধিক তো এটা দেখা যায়, তাহলে দ্বিতীয় স্থানে কে রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে লাল মৃত্তিকা বা একে ইংরেজিতে বলা হয় রেড সয়েল, ঠিক আছে। ভারতে দ্বিতীয় সর্বাধিক পরিমাণে মৃত্তিকা যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে লাল, আর সব থেকে বেশি পলি মৃত্তিকা। 16 নম্বর কোশ্চেন, ভারতে সর্বাধিক কোন ধরনের অরণ্যের প্রাচুর্য রয়েছে? আচ্ছা, মানে কি ধরনের অরণ্য সব থেকে বেশি পরিমাণে রয়েছে? 16 নম্বরের এ হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, আলপীয় অরণ্য, আর হচ্ছে ম্যানোগ্রেভ অরণ্য। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 16 এ হচ্ছে সঠিক উত্তর। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য তুমি দেখতে পাবে শিবালিক অঞ্চলে, শিবালিক অঞ্চলে দেখতে পাবে, আর দেখতে পাবে মিজোরামে পাবে, মানে বেশি পরিমাণে আছে তো অনেক জায়গাতেই, মিজোরাম মণিপুরে পাবে। ক্রান্তীয় চিরহরিত অরণ্য মানে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক থাকে সেখানেই ক্রান্তীয় চিরহরিত অরণ্যগুলো দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে এটা সঠিক উদাহরণ হবে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্রান্তীয় চিরহরিত অরণ্য পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালের পাশাপাশি আর এক জায়গাতেও খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তোমাদের যদি জানা থাকে কমেন্ট করবে, ঠিক আছে। আর হচ্ছে আলপীয় অরণ্য তুমি দেখতে পাবে হিমালয় পর্বতশ্রেণী এলাকায়, হিমালয় পর্বতশ্রেণী এলাকায়। ম্যানোগ্রেভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। আর কোথায় দেখতে পাওয়া যায় ম্যানোগ্রেভ অরণ্য? গুজরাট, পশ্চিমবঙ্গের পর গুজরাটে সব থেকে বেশি রয়েছে, তারপরে রয়েছে আন্দামান ও নিকোবরে। ঠিক আছে, ম্যানোগ্রেভ অরণ্য থাকার ফলে কী হয় বলতো, এই যে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে যেসব ঝড় টড়গুলো আসে না, সেগুলো থেকে আমাদের রক্ষা পাই, আমাদেরকে রক্ষা করে। 17 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় চিরহরিত অরণ্য সব থেকে বেশি রয়েছে। দেখো এর আগেই বলে দিলাম, এটা সঠিক উত্তর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। পূর্বঘাট, পশ্চিম হিমালয়, দণ্ডকারণ্য ভূমিভাগ হবে না, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, শতাংশের নিরিখে, দেখো বলেছে শতাংশের নিরিখে কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে অরণ্য রয়েছে? অনেকে কিন্তু দেখেই মধ্যপ্রদেশ করে দেবে, না মধ্যপ্রদেশ হবে না, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, মিজোরাম হচ্ছে এটার সঠিক আনসার। শতাংশের নিরিখে বলেছে। দেখো আমি 2021 সালের, ঠিক আছে, ইন্ডিয়ান ফরেস্ট ডাটা অনুযায়ী বলছি, সরি এক সেকেন্ড, ইন্ডিয়ান নয়, ইন্ডিয়াস, ঠিক আছে, ইন্ডিয়াস ফরেস্ট ডাটা অনুযায়ী বলছি, শতাংশের নিরিখে মানে পার্সেন্টেজের নিরিখে রয়েছে মিজোরাম প্রথম। মানে মিজোরামে ভূমিভাগের
তুলনায় অরণ্য বেশি রয়েছে। আর যদি বলা হয় আয়তনের নিরিখে, তাহলে আয়তনের নিরিখে যদি হয় তবেই হবে মধ্যপ্রদেশ, সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে। আর 2021 সালের ফরেস্ট ডাটা অনুযায়ী ভারতে, ঠিক আছে, ফরেস্ট প্লাস ট্রি যদি বলা হয় কত পরিমাণ রয়েছে, কত শতাংশ, সেটা হচ্ছে 24.62% রয়েছে। আর যদি বলা হয় শুধুমাত্র ফরেস্ট, ভারতে অরণ্যের পরিমাণ ট্রি বাদ দিয়ে, তাহলে হবে এটা 21.71%। ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা লিখে নেবে, ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 19 নম্বর, কার্পাস চাষ বা তুলো যেটা জন্য সব থেকে উপযোগী মৃত্তিকা রেগুর, দোআঁশ, পলি না লাল? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি, যেটা আমরা সব থেকে বেশি পরিমাণে মহারাষ্ট্রে দেখতে পাই, যা তুলো চাষের পক্ষে উপযোগী। 20 নম্বর প্রশ্ন, নবীন পলিগঠিত মৃত্তিকা কি নামে পরিচিত? ভাবর, খাদার, ভাঙার না ভুর? তাহলে নবীন পলিগঠিত হলে অ্যান্সার হবে খাদার। আর যদি বলা হয় প্রাচীন পলিগঠিত, তাহলে অ্যান্সার হচ্ছে ভাঙর। এটা হচ্ছে প্রাচীন পলিগঠিত। তাহলে আজকেই আমি শেষ করছি এই মুহূর্তে আমার এই জিওগ্রাফির এই ভিডিওটি। পরবর্তী আরও বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। আরও অলরেডি প্রচুর পরিমাণে ভিডিও আমার দেওয়া রয়েছে জিকে, জিএস, অ্যারিথমেটিক, রিজনিংয়ের উপর, ওগুলো আপনারা দেখে নেবেন। যারা WP কলকাতা পুলিশের জন্য নতুন প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই ফুড সাব ইন্সপেক্টরের যে আমার প্লেলিস্ট করা আছে, সেখানেও বহুল পরিমাণে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজের উপর রয়েছে। আপনারা অবশ্যই সেগুলো আগে কিন্তু দেখবেন। পাশাপাশি এই সমস্ত কোশ্চেনের উপরও আপনাদেরকে ফোকাস রাখতেই হবে। তাহলে সবাইকে বলি জয় হিন্দ, বন্দে মাতরম। লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি পরীক্ষিত স্যার সবাইকে জানাই নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।